জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে জামায়াত ইসলামী। সকাল 9:30টার দিকে সংসদ ভবনে জাতীয় ঐক্যমত্য কমিশন কার্যালয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রস্তাবনা জমা দেয়। পরে দলের সেক্রেটারি জেনারেল জানান, সব দলকে একমত করা কঠিন, তারপরেও এই সংস্কার কার্যক্রমে জামায়াতে অংশ নিয়েছে, এটা একটি বড় ব্যাপার। সরকারকে নির্দিষ্ট সময় নয়, প্রয়োজনীয় সময় দিতে চায় জামায়াত। আমাদের কিছু মতামত দিয়েছি, গণভোটের ব্যাপারে আমরা আমাদের মতামত দিয়েছি। এইভাবেই আমরা সংস্কার কার্যক্রমটা হওয়া দরকার আর কি। আমাদের 5ই আগস্টের অর্থাৎ জুলাই অভ্যুত্থানে এই দেশের মানুষের যে চেতনা, এই যে 2000 মানুষের জীবনদান, 30,000 মানুষ যে আহত হয়েছে, একটা চেতনার ভিত্তিতে তারা জীবন দেয়। ফ্যাসিবাদকে বিজয় দেওয়া, কর্তৃত্ববাদী শাসন না হওয়া, লুটপাট, অনাচার, সাংবিধানিক কাঠামোগুলো সব কিছুকে তছনছ করা হয়েছে, পলিটিসাইজ করা হয়েছে, করাপ্ট হয়ে গেছে। এইগুলোকে সুন্দর করে সাজাবার জন্য আমাদের কিন্তু একটা জাতীয় ঐক্যমত্য আছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের গণতন্ত্র, আমাদের দুর্নীতি বিরোধী যে দৃষ্টিভঙ্গি, এইসব যে জাতীয় ঐক্যমত্যের কমন ইস্যুগুলোতে আমরা যেন একমত হয়ে যেতে পারি, আমাদের মতামতের মধ্যে সেই চেতনাই কিন্তু প্রতিফলিত হয়েছে। বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা 7 বছর রেখে নারী ও শিশু নির্যাতন সংশোধন আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান। এছাড়া ঈদের 9 দিন ছুটি এবং চীন ও ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। আফজাল হোসেনের রিপোর্ট। উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের বেশ কিছু ধারার সংশোধনীতে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে পরিবর্তনগুলো জানান প্রেস সচিব। বিয়ের প্রলোভন দেখিয়ে রেপ কেসগুলো সেই জায়গাটাও নতুন করে অনেকগুলো মেজার নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এইটাকে আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে। চীন বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিভিন্ন সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে এবং চীনের 4টি হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রেস সচিব। চায়না যে তার হসপিটালগুলোকে আমাদের জন্য ওপেন আপ করেছে, ইটস এ বিগ নিউজ আমাদের জন্য। কারণ চায়নার যে হেলথ কেয়ার, এটা খুবই ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। ওদের যেগুলো হেলথ কেয়ার টেকনোলজি আছে, এটা সত্যিকার অর্থে অনেক উন্নত দেশেও কিছু কিছু জায়গায় হয়তোবা নাই। বাংলাদেশে ওরা একটা হসপিটাল করতে চাচ্ছে, এটা ঠিক, কিন্তু হসপিটাল করার বাইরেও আমরা চাচ্ছি যে ওরা যাতে হসপিটাল চেনগুলো বাংলাদেশে নিয়ে আসে। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সাথে বাংলাদেশের খুবই ভালো সম্পর্ক রয়েছে। আমাদের সাথে ইন্ডিয়ার খুবই ভালো সম্পর্ক আছে। আপনারা দেখেছেন যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট 7 মাস ক্ষমতা নেওয়ার পরের থেকে ইন্ডিয়ার সাথে আমাদের ট্রেড আরো বেড়েছে। আমাদের সম্পর্কটা ভালো, তবে ভিসার বিষয়ে কিছু জটিলতা আছে, তো সে বিষয়ে আমরা এটা ফরেন মিনিস্ট্রি বলতে পারবে। এছাড়া সংবাদ সম্মেলন থেকে পরিত্যক্ত বাড়ি অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন, ঈদের ছুটি টানা 9 দিন সহ বিভিন্ন ইস্যুতে সরকারের নেয়া পদক্ষেপের কথা জানানো হয়েছে। আমরা এত আম নিব তোমাদের এখান থেকে, তোমাদের এখানে শর্টেজ হয়ে যাবে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। 21 কোটি টাকা ঘুষ গ্রহণের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ 8 জনকে খালাস দিয়েছেন আদালত। ঢাকা 3 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মুহা আবু তাহের এর রায় ঘোষণা করেন। এর ফলে বিচারিক আদালতে তারেক রহমান ও বাবরের বিরুদ্ধে আর কোনো মামলা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলা থেকে তারেক রহমান সহ 8 জনকে বেকসুর খালাস দিয়েছেন বিচারিক আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক মোহাম্মদ আবু তাহের এই রায় ঘোষণা করেন। এর ফলে বিচারিক আদালতে মামলা মুক্ত হলেন তারেক রহমান। বিএনপির আইনজীবী বোরহানুদ্দিন সাংবাদিকদের জানান, আসামিদের বিপক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক। এখন কোনো মামলা না থাকার কারণে তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো বাধা নেই। ঘুষের লেনদেনের কোনো অস্তিত্ব এখানে পাওয়া যায় নাই, কোনো সাক্ষী বলে নাই, কোনো কাগজপত্র আসে নাই। এমনকি বর্তমান যে প্রযুক্তিগত সাক্ষ্য, আপনার সিসিটিভি ফুটেজ বা অন্য কোনো মিডিয়া, কোনো মাধ্যমেই এই মামলার ঘুষের লেনদেন, আলোচনা, ষড়যন্ত্র এইসব বিষয় আসে নাই। তারেক রহমানের আজকের এই মামলার রায়ের মাধ্যমে আমার জানা মতে ওনার বিরুদ্ধে আর বড় কোনো মামলা নাই। এখন তিনি ইভেন দেশে ফেরত আসার জন্য
অপেক্ষায় আছেন, দেশবাসী তাকে গ্রহণ করার অপেক্ষা আছেন। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরে তারেক রহমান আইনি প্রক্রিয়ায় তার বিরুদ্ধে থাকা মামলাগুলো থেকে খালাস পেয়েছেন। বিএনপি চেয়ারপারসন ও তারেক রহমানের মা খালেদা জিয়া রাষ্ট্রের নির্বাহী আদেশে মুক্তি পান গত ৬ আগস্ট। গত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মামলায় তাদের সাজা দেওয়া হয়েছিল। শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি নেতাকর্মীদের আগ্রহ যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমান দেশে ফিরছেন কবে সেই বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম তার ফেরার বিষয়ে বিভিন্ন সময় কথাও বলেছিল। তবে বিএনপির শীর্ষ নেতারা আইনি বাধা কাটানোর কথা জানিয়েছিলেন। এরই মধ্যে যুক্তরাজ্য বিএনপি নেতারা বলছেন এপ্রিলে দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া। এখন মামলামুক্ত হওয়ার মাধ্যমে আলোচনায় আসছে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টিও। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলার সাক্ষাৎ করেছেন। সকালে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ইইউ এর রাষ্ট্রদূতের সাথে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। যেসব বিষয় ঐক্যমত হবে সেগুলোর বিষয়ে এগিয়ে নিয়ে যাবে দল, যেগুলো ঐক্যমত হবে না সেগুলো সংসদে ফয়সালা হবে। তিনি জানান, আগামী রবিবার সংস্কার প্রস্তাব জমা দেবে বিএনপি। সম্পর্ক এবং অবস্থান নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। রাজনীতির ক্ষেত্রে যেটা, সেটা তো স্বাভাবিকভাবে আপনারা বুঝতেই পারছেন, এটা তো নির্বাচন এবং এই যে আমাদের সংস্কারের ব্যাপারে যেখানে সংস্কার কমিশনগুলো সবকিছুর একটা ঐক্যমত সৃষ্টির যে প্রচেষ্টা চলছে, এইগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং এই ব্যাপারে যেটা সবসময় আমরা বলে আসছি এবং আমার মনে হয় এই ব্যাপারে কারোর দ্বিমত আছে আমরা মনে করি না। যারা মিথ্যা তথ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি ও সূচনা ফাউন্ডেশনের নামে চাপ দিয়ে ২০টি ব্যাংক থেকে ৩৩ কোটি টাকা আদায়ের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সায়মা ওয়াজেদ পুতুলের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস ভুক্ত ব্যাংকের সিএসআর খাত থেকে সূচনা ফাউন্ডেশনের নামে ৩৩ কোটি টাকা সহায়তার নামে আত্মসাতের অভিযোগে সায়মা ওয়াজেদ পুতুল ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে একটি মামলা হয়। একই সঙ্গে জীবন বৃত্তান্তে ভুয়া যোগ্যতা দেখিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ লাভের অভিযোগে পুতুলের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অভিযোগে আরও একটি মামলা করেছে দুদক। ভোট কেন্দ্র স্থাপনে ডিসি এসপিদের নিয়ে কমিটি থাকছে না। এবার নির্বাচন কর্মকর্তাদের নিয়ে ভোট কেন্দ্র স্থাপনের বিষয় সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবনে আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক নীতিমালা এবং রাজনৈতিক দল নিবন্ধন সহ 5টি বিষয় নিয়ে বৈঠক বসে নির্বাচন কমিশন। ইসি আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে নির্বাচনে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ইসি আনোয়ারুল ইসলাম জানান, দল নিবন্ধন রুলের আদেশ এখনও ইসির কাছে আসেনি। পেলে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। বলেন, ঈদের আগে রাজনৈতিক দলের নিবন্ধন এবং পর্যবেক্ষক সংস্থা নিয়ে সিদ্ধান্ত জানানো হবে। এবার স্বচ্ছ, নিরপেক্ষ ও নজিরবিহীন নির্বাচন করবে ইসি বলেও জানান তিনি। একটা স্বচ্ছ, নিরপেক্ষ, সুন্দর এবং নজিরবিহীন সুন্দর নির্বাচন করার জন্য যা যা করা প্রয়োজন সব কিছুই নির্বাচন কমিশন করবে, সেই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ। আশা করি ঈদের আগে আমরা বলার চেষ্টা করব। জুলাই বিপ্লবে নিহত শহীদদের গণধর্ষণের শিকার কলেজ পড়ুয়া মেয়েকে দেখতে পটুয়াখালী গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে ঢাকা থেকে মাইক্রোবাসে পটুয়াখালী সদর হাসপাতালে যান তিনি। এ সময় হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর খবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সার্বিক সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস দেন। পরে সংবাদ সম্মেলন করে পলাতক আসামিকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি জানান নাহিদ ইসলাম। তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, যুগ্ম সমন্বয়ক হান্নান মাসুদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ ও গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব জাহিদ হাসান।
গুরুতর অসদাচরণের প্রমাণ মেলায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করা হয়েছে। সংবিধানের 96 অনুচ্ছেদের 6 দফা অনুযায়ী রাষ্ট্রপতি তাকে অপসারণ করেছেন। বুধবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ 96 দফা 6 মোতাবেক সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে বিচারক পদ থেকে 18 মার্চ অপসারণ করেছেন। খিজির হায়াত 2018 সালে 31 মে হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। রাজধানীর তেজগাঁয়ে 7 রাস্তা মোড় থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুরে 12:30টার দিকে অবরোধ করে 2:30টার দিকে প্রত্যাহার করে নেয় অবরোধ। পলিটেকনিক ইনস্টিটিউটের ব্যানারে অবরোধ করা শিক্ষার্থীদের 3 দফা দাবি। এর মধ্যে অন্যতম হচ্ছে 2021 সালে বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সকল ক্রাফট ইনস্ট্রাক্টরদের অধিদপ্তর ও প্রতিষ্ঠান থেকে অপসারণ করতে হবে। একই দাবিতে গত বছর সেপ্টেম্বর আন্দোলন করলে সংশ্লিষ্টদের আশ্বাসে তা প্রত্যাহার করে নেয়। আশ্বাস বাস্তবায়ন না করায় আবারও আন্দোলনে নামছে শিক্ষার্থীরা। টেকনিক্যাল এবং জেনারেলের বিভিন্ন এসএসসি এইচএসসি করা ছাত্রদেরকে আমাদের শাসন করতে আমাদেরকে পড়াইতে পাঠাইছে ওনারা। এটা একটা অবৈধ নিয়োগ। আমরা ইতিপূর্বে গত 5 মাস আগে আগস্টের পর আমরা আন্দোলন করার পর আমাদের মন্ত্রণালয় থেকে শুরু করে কারিগরি বোর্ড সব জায়গায় আমাদেরকে আশ্বস্ত করছে যে এই নীতিমালাটা সংশোধন করা হবে।